দর্শক, আমাদের একটা বিপ্লব অনুষ্ঠিত হওয়ার পরে, একটা বিপ্লব সংগঠিত হওয়ার পরে সবার চিন্তা ভাবনা ছিল যে বিপ্লবের পরে বাংলাদেশে একটা সুন্দর পরিবেশ তৈরি হবে। চুরি চামারি, চাঁদাবাজি, সন্ডামি, গুন্ডামি, ভন্ডামি, লুটপাট এইগুলা বন্ধ হবে। কিন্তু পারতপক্ষে এগুলা কোনো কিছুই বন্ধ না হয়ে বরং যারা এই বিপ্লবের সাথে জড়িত তাদেরকেই দেখা গেছে বিভিন্ন ধরনের চাঁদাবাজির সাথে জড়িয়ে গেছে। কাছাকাছি সময়ে বাংলাদেশে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলোর যে জনদাবি, এই দাবিকে উপেক্ষা করে আমাদের যে তথাকথিত সমন্বয়ক বিপ্লবীরা, এই বিপ্লবীদের মধ্যে যারা আবার সরকারের সাথে যুক্ত আছে, সরকারের উপদেষ্টা হিসেবে আছে, তাদের চিন্তা ভাবনা হয়েছে বিএনপি এবং আওয়ামী লীগ দুইটা রাজনৈতিক দলকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে কিভাবে দীর্ঘদিন তারা ক্ষমতায় টিকে থাকতে পারে এবং তাদের নিজস্ব বেস কিভাবে তৈরি করা যায়। এই চিন্তা ভাবনা থেকে তারা স্থানীয় সরকার নির্বাচনটা না দিয়ে বরং প্রত্যেকটা ঢাকা সিটির প্রত্যেকটা ওয়ার্ডে প্রশাসক নিয়োগের একটা প্রক্রিয়া শুরু করে এবং এই প্রক্রিয়ার জন্য তারা সিটি কর্পোরেশনের প্রত্যেকটা ওয়ার্ডে তাদের যে নাগরিক পার্টি, তাদের যে সমন্বয়কদের যে টিম, এই টিমদের মাধ্যমে তারা কিছু তালিকা করে। এই তালিকা করে তারা বিভিন্ন জায়গায় এই প্রশাসকদের থেকে চাঁদাবাজি সহ এদের একটা মোটা অঙ্কের অ্যামাউন্ট ধার্য করে তারপরে তাদেরকে নিয়োগ করার জন্য তাদের ইন্টারভিউ প্রক্রিয়াও শুরু করে দিছিল। এই বিষয়টা নিয়ে তাদের খুব ঘনিষ্ঠ জন হিসেবে পরিচিত বিপ্লব পূর্ববর্তী সময় এবং বিপ্লব পরবর্তী সময়ে যাদের ইন্ধনে, অনলাইন যে অ্যাক্টিভিস্টদের ইন্ধনে এরা বিভিন্ন জায়গায় মব স্ট্যাবলিশ করছিল, সেরকমই একজন 21 টিভির সাবেক সাংবাদিক, বর্তমানে আমেরিকা প্রবাসী ইলিয়াস হোসাইন। তো ইলিয়াস হোসাইনই তাদের বিরুদ্ধে একটা স্ট্যাটাস শেয়ার করে। আমি সেই স্ট্যাটাসটাই আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। স্ট্যাটাসটা ছিল, আসিফ নজরুলের চালা আসিফ মাহমুদের শত কোটি টাকা মারার প্রজেক্ট নীরবে চলছে। একটি বাসায় বসে ঢাকা উত্তরের 129টি ওয়ার্ড স্থানীয় প্রশাসকের ইন্টারভিউ নিচ্ছেন নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব আলাউদ্দিন মোহাম্মদ। মহাখালী ডিওএইচএস এর 31 নং রোডের 449 নং বাসায় 3য় তলায় চলছে রমরমা এই বাণিজ্য। সর্বশেষ ইন্টারভিউ সহ লেনদেনগুলো বৈষম্য বিরোধীর আবু সাইদ লিওন, যে আসিফ মাহমুদের কেশিয়ার, নাগরিক কমিটির যুগ্ম সদস্য সচিব, দাবি শিক্ষার্থী লুৎফর, যে কিনা ছাত্র অধিকার পরিষদের একজন নারী নেত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হয়েছিল। ধর্ষণের অভিযোগে অভিযুক্ত লুৎফর এই ভাইবা নেওয়ার সময় নাগরিক কমিটির প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিল। 15 মার্চ দুপুর 11টার পর থেকে ইন্টারভিউ শুরু হয়। নির্ভরযোগ্য একজন প্রত্যক্ষদর্শী জানায়, দুপুর 2টার সময় ইন্টারভিউ বোর্ডের পাশে বড় চেয়ারে আলাউদ্দিন, মাঝখানে লুৎফর ও পাশে আর দরজার শুরুতে বসা ছিলেন লিওন। এভাবেই চলছে সংস্কার। তার কিছুক্ষণ পরেই গণ অধিকার পরিষদ, যে নুরুর যে রাজনৈতিক দল গণ অধিকার পরিষদ, এই গণ অধিকার পরিষদের সদস্য সচিব রাশেদ খান, সেও একটা স্ট্যাটাস দেয়। তারও বক্তব্য ছিল, নির্ভরযোগ্য জায়গা থেকে জানতে পারলাম নিয়ম বহির্ভূতভাবে প্রশাসক বা কমিশনার নিয়োগের যে তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ পেয়েছে তা সত্য। এভাবেই তারা ইনকিলাব জিন্দাবাদ করছে। এখন বিষয় হইলো, এই যে বিপ্লবীরা, এই বিপ্লবীদের কিন্তু কিছু মানুষের কাছে কিছু কমিটমেন্ট ছিল, জনগণের কাছে কিছু কমিটমেন্ট ছিল। এরা যখন মানুষের ব্রেইন ওয়াশ করছে তখন এদের বক্তব্যটা কিন্তু দেশের সপক্ষে ছিল, কিন্তু যখন এরা ক্ষমতাটা পেয়ে গেল তখন এদের বক্তব্য, এদের চাল চলন, এদের কথাবার্তা সবকিছু দেশের বিপক্ষে চলে গেছে। এখন এই যে প্রশাসক নিয়োগের যে বিষয়টা, সাংবাদিক ইলিয়াস, তাদের ধারণা তারা কিন্তু ইলিয়াসের বিভিন্ন সূত্রকে বাস্তববাদী মনে করে এবং তারা মনে করে যে ইলিয়াস কোনো ভুয়া খবর দেয় না। তো যদি ইলিয়াস কোনো ভুয়া খবর না দেয় তাইলে ইলিয়াসের এই খবরটাও তো সত্য। এই খবর যদি সত্য হয়, প্রত্যেকটা ওয়ার্ডে 50 লাখ টাকার বিনিময়ে তারা যে প্রশাসক নিয়োগের বাণিজ্য শুরু করছে, একটা বার চিন্তা করেন যে রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে এত এত অভিযোগ কিসের, যে তারা নমিনেশন বাণিজ্য করে। তারা কি করে? তারা অর্থের বিনিময়ে নির্বাচিত হয়, ভোটারদেরকে ডমিনেট করে, তারা ভোট আদায় করে, এরকম নানা অভিযোগ এই রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে। তো এরা এই তথাকথিত রাজনীতির যে সিস্টেম, এই সিস্টেমের বিরুদ্ধেই ছিল এদের আন্দোলন। এই আন্দোলনটা করে এরা নিজেদেরকে বিপ্লবী সাজিয়ে
এরা দেশে দুর্নীতির মূলোৎপাটন করবে, এরা সংস্কার করবে, এই যে বয়ানগুলো দিয়ে এরা এখন ক্ষমতায় গিয়ে কি করতেছে, এরা এদের পকেট ভারী করতেছে। মাত্র কয়েকদিনের মাথায় যে ছেলেফেলেগুলা খাওয়ার টাকা পাইতো না, তারা এখন রাতারাতি কোটি কোটি টাকার বাণিজ্য শুরু করে দিছে। এক একজনের বিশাল বিশাল, শুনতেছি যে বড় বড় ব্যবসা প্রতিষ্ঠান, গাড়ি বাড়ি তাদের হুলস্থুল অবস্থা, কেউ ফ্ল্যাট কিনে, কেউ গাড়ি কিনে, এবং কিছুদিন পর পর তারা গাড়ি পরিবর্তন করে। এই যে তাদের রাতারাতি যে পরিবর্তন, এই পরিবর্তনগুলাই কিন্তু প্রমাণ করে যে তারা এইসব বাণিজ্যের সাথে জড়িত। এখন চিন্তা করেন, একজন প্রশাসক থেকে যদি 50 লাখ করে নেয়, পুরো ঢাকা সিটির কতগুলো ওয়ার্ড আছে, কত কোটি টাকা তারা বাণিজ্য করে যাচ্ছে। এখানে শুধু ইলিয়াসি যে এই কথা বলছে তা না, এখানে শুধু রাশেদ খান যে বলছে তা না, এখানে কিন্তু এই যে আল জাজিরার যে সাংবাদিক, সে সাংবাদিকও কিন্তু তাদের বিপক্ষে স্ট্যাটাস দিছে। জুলকার নাইনও কিন্তু তাদের বিরুদ্ধে স্ট্যাটাস দিছে। এদের সবার বক্তব্য একটাই, যে প্রশাসক নিয়োগের মাধ্যমে কোটি কোটি টাকা হাতে নেওয়া হচ্ছে। এখন কথা হচ্ছে যে যদি এই লোকগুলা, যে পার্সন গুলার কথা মেনশন করতেছি, এরা যেহেতু এদের বিপ্লবের অংশীদার, এমনকি তারেক রহমান সহ যতগুলা গোপন মিটিং এরা বিপ্লব 5 তারিখের আগে করছিল, প্রত্যেকটা মিটিং এ এই লোকজনগুলো উপস্থিত ছিল। তো এরা কেন এখন তাদের বিরুদ্ধে যাচ্ছে? নিশ্চয়ই এখানে কিছু একটা ঝামেলা আছে। এখন এদের কাছে সবার দাবি হচ্ছে নির্বাচন। এরা নির্বাচনও দিবে না, এরা আওয়ামী লীগকেও ক্ষমতায় আসতে দিবে না, বিএনপি কেও ক্ষমতায় আসতে দিবে না, এরা নিজেরা ক্ষমতায় আসবে। তো এরা কিসের ভিত্তিতে ক্ষমতায় আসবে? এদের জনসমর্থন কতটুকু? এরা যদি এই আন্দোলনে বিএনপি জামাতকে পাশে না পাইতো, এরা যদি সর্বস্তরের মানুষের ব্রেইন ওয়াশ করে তাদেরকে নিজেদের পাশে না পাইতো, তাইলে এদের এই আন্দোলন তো 2 দিনের মধ্যে শেষ হয়ে যেত। এরা শিশু নারীদেরকে সামনে রেখে পুলিশ সহ অন্যান্য বাহিনীকে বিভ্রান্ত করে, এরা যে একটা স্লোগান দিয়ে যে বিপ্লবের, যে একটা বিপ্লবী সেজে যে এরা দেশটাকে কিভাবে ধ্বংস করে দিচ্ছে, এটা নিয়ে কিন্তু কেউ কথা বলতেছে না, 2-4 জন ছাড়া। প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া গুলো কথা বলতে পারতেছে না। তারা যদি এদের বিরুদ্ধে কিছু বলতে যায়, পরের দিনই এদের বিরুদ্ধে এদের অফিসে হামলা হয়, মব এস্টাবলিশ হয়। এদের যে সাংবাদিক, তাদেরকে বলা হয় যে অফিস থেকে বেরোলে কিন্তু রাস্তা আমাদের, রাস্তা কিন্তু আপনাদের না। এই একটা কালচার যারা সৃষ্টি করছে, এদের টার্গেট হচ্ছে আগামী নির্বাচনেও এরা সেম সিস্টেমে, এরা আওয়ামী লীগের চাইতেও যে কত খারাপ, আওয়ামী লীগের চাইতে যে কত জঘন্য কাজকর্ম এরা করবে, এটা যত দিন যাবে তত আপনারা বুঝতে পারবেন। এদের মূল ইন্টেনশন হয়েছে এই ইন্টারিম গভর্নমেন্টের হাত ধরে, ইন্টারিম গভর্নমেন্টের মাধ্যমে থেকে একটা কিংস পার্টি প্রতিষ্ঠা করছে। এই কিংস পার্টির যতগুলো প্রোগ্রাম, যত অর্থ করি, যা কিছু আছে সব কিন্তু রাষ্ট্র ফান্ড থেকে যায়। এটা আপনারা একেবারে দ্বিধাহীনভাবে, দায়িত্বহীনভাবে আমি বলতে চাই, দায়িত্ব নিয়ে বলতে চাই, যে এদের অর্থের উৎস হচ্ছে সরকার, তাদেরকে অর্থ দিচ্ছে। এমনকি সরকারের কাছে যেসব ব্যবসায়ীরা আছে, সেই ব্যবসায়ীদেরকে বলে দিচ্ছে এদেরকে ফান্ডিং করার জন্য। এইভাবে এরা রাতারাতি আঙুল ফুলে কলা গাছ হয়ে যাচ্ছে। আগামী নির্বাচনে এদের টার্গেট হচ্ছে আওয়ামী লীগ, বিএনপি সবাইকে ঠিকই এরা নিজেরা সরকার গঠন করবে, এরা নিজেরা ক্ষমতায় আসবে। অন্য সব রাজনৈতিক দলকে দিনে দিনে এরা চাপিয়ে রেখে, কিভাবে যে জামাতকে ট্যাগ দিয়ে দিচ্ছে, জামাতকে যুদ্ধাপরাধী ট্যাগ দিচ্ছে। এতদিন কিন্তু জামাতের সঙ্গে ছিল, এখন হঠাৎ করে জামাতকেও বাদ দিয়ে দিচ্ছে। বিএনপির বিরুদ্ধে তো নানান অভিযোগ, হাজার হাজার লক্ষ লক্ষ অভিযোগ। আর বিএনপি তো সত্যিকার অর্থেই 5 তারিখের পর থেকে যা কিছু করছে, এগুলো তো কোনোভাবেই মানুষ তাদেরকে নির্বাচন মুখী মনে করতেছে না। এরপর আওয়ামী লীগ তো অলরেডি, আওয়ামী লীগকে তো তারা নির্বাচন আসতেই দিবে না, এরকম বক্তব্য তো হরামেশাই দিয়ে যাচ্ছে। এরকম একটা পরিস্থিতিতে এদের মূল টার্গেট হচ্ছে একটা নির্বাচন অনুষ্ঠান ঠিকই এরা করবে যখন এদের পক্ষে নির্বাচন করার মতো ক্যাপাসিটি তৈরি হবে। তো নির্বাচন করার জন্য যেহেতু অনেক টাকার দরকার, এই ফান্ড কালেকশনের জন্য ওরা এখন এই যে প্রশাসক নিয়োগ দিচ্ছে, প্রশাসক একজন থেকে যদি 50 লাখ করে নেয়, এখানে কিন্তু কয়েক শত কোটি টাকা, কয়েক হাজার কোটি টাকা এদের রান হয়ে যাচ্ছে। এরপরে এরা হাত দিবে আস্তে আস্তে উপজেলা পরিষদ, তারপরে আপনার ইউনিয়ন পরিষদ, এখান থেকে এদের একটা রমরমা বাণিজ্য হবে। পুরো দেশে যখন এদের একটা সেটআপ হবে, তখন এরা জাতীয় নির্বাচনের দিকে যাবে। তো এইগুলো করে এরা এদের পকেট ভারী করে দেশকে আস্তে আস্তে রসাতলের দিকে নিয়ে যাচ্ছে। এটা সাধারণ মানুষ যখনই বুঝতে শুরু করছে, তখনই মানুষকে নানাভাবে ধোঁকা দেওয়ার জন্য, মানুষকে মিসগাইড করার জন্য, মানুষকে ভুল বোঝানোর জন্য এদের একটা আবার মিডিয়া সিন্ডিকেট আছে, মিডিয়া ট্রায়াল আছে। এই মিডিয়া ট্রায়ালে সাংবাদিকরা আবার সবসময় কিভাবে কোন দলকে পচানো যায়, পচিয়ে এদেরকে হাইলাইট করা যায়। এদের একজন একটা পাত দিলে সেটাও নিউজের শিরোনাম হয়ে যায়। এই সমন্বয়কদের একজন একটা কাশি দিলে সেটাও নিউজের শিরোনাম হয়ে যায়। এই যে হাস্যকর একটা দেশের একটা বানর নৃত্য চলতেছে বর্তমানে বাংলাদেশে, এই বানর নৃত্য কবে থামবে এটা বলা মুশকিল। কবে এই দেশে শান্তি প্রতিষ্ঠিত হবে, কবে এই দেশ থেকে মব কালচার দূর হবে, কবে এই দেশে লুটপাট, চাঁদাবাজি, খুন খারাপি এগুলো বন্ধ হবে। শুধুমাত্র রোজার মাসে 511 জন মানুষ সারা বাংলাদেশে খুন হয়েছে, এগুলো কিন্তু কোনোভাবে এরা দমাইতে পারতেছে না। যে একটা ছায়া সরকারদের, এই যে ইন্টারিম গভর্নমেন্ট, ইন্টারিম গভর্নমেন্ট আসলে যে উপদেষ্টারা আছে, এরা হচ্ছে পুতুল। এরা এই ছাত্র সমন্বয়কারী ছাত্ররা যা বলে এরা শুধু তাই করতে পারে, এর বাইরে এদের কিছু করার কোনো ক্ষমতা নেই। এই যে পুতুল ইন্টারিম গভর্নমেন্ট, এই পুতুল ইন্টারিম গভর্নমেন্ট কিন্তু দেশের কোনো আইন শৃঙ্খলা পরিস্থিতি দমনের প্রতি, আইন শৃঙ্খলা খারাপ যে হয়ে যাচ্ছে, এগুলো যে তারা ঠিক করবে, এদিকে তাদের মনোনিবেশ নেই। তাদের মনোনিবেশ হচ্ছে এই কিংস পার্টি, এই ছাত্রদের তথাকথিত নাগরিক পার্টি, এই তথাকথিত বিপ্লবীদের যে রাজনৈতিক দল, এটাকে কিভাবে এস্টাবলিশ করা যায়, এটাকে কিভাবে আগামী নির্বাচনের জন্য প্রস্তুত করা যায়। এই জন্য ইউনুস একটা এনজিও সরকার প্রতিষ্ঠা করছে। সেই এনজিও প্রত্যেকটা উপদেষ্টাকে বলে দেওয়া হয়েছে তারা তাদের মূল ফোকাসে থাকবে আগামী নির্বাচনে অংশগ্রহণ করে এই ছাত্ররা যেন জয়লাভ করতে পারে, এবং এই ইউনুসকে যেন বর্তমান প্রধান উপদেষ্টাকে যেন তারা প্রধানমন্ত্রী বানাতে পারে। এই হচ্ছে তাদের মূল টার্গেট।